হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে এফডিএসআর স্টুডেন্ট উইংস এর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা কথা বলবো, ছোটখাটো কথা বলবো এফসিপিএস এর প্রিপারেশন সম্পর্কে। আমি যখন পার্টিকুলারলি আমি যখন ফিফথ ইয়ারে ছিলাম, ফোর্থ ইয়ারে ছিলাম, থার্ড ইয়ারে ছিলাম, তখন থেকে আমার খুব জানার একটা ইচ্ছা ছিল যে আসলে এফসিপিএস আমি বড় হলে আমাদের খুব যারা মানে খুব ভালো প্রফেসর ছিলেন, স্যাররা ছিলেন, তাদের দেখতাম প্রচুর পেশেন্ট, তারপরে তাদের এফসিপিএস ডিগ্রি আছে। তো খুব ইচ্ছা হতো যে আমিও এফসিপিএস করব, আমিও আগের থেকে সিরিয়াস হব। কিন্তু যখন বড় ভাইদের বলতাম যে ভাইয়া এফসিপিএস এর প্রিপারেশন নেব, কিভাবে পড়া শুরু করবো, মানে আমি থার্ড ইয়ার থেকে কোশ্চেন করতাম, তখন ভাইয়েরা বলতো আগে পাশ করে নে, আগে সেকেন্ড প্রপ পাস কর। সেকেন্ড প্রপ যথারীতি পাস হলো। পরে বললাম ভাইয়া এখন তো ফাইনাল ইয়ার চলে আসছি, আমার বড় হলে অনেক বড় হওয়ার ইচ্ছা, মেডিসিন স্পেশালিস্ট হওয়ার ইচ্ছা, আমি এফসিপিএস করতে চাই, এখন থেকে কিভাবে পড়াশোনা করব? একই কথা, কি কথা, যে আগে ফাইনাল প্রপ পাস করে নে। তো যখন ইন্টার্নিতে উঠলাম, তখন আবার জিজ্ঞেস করলাম যে ভাইয়া এখন কিভাবে পড়াশোনা শুরু করব? অনেক লোককে নক করছি জীবনে, অনেক বড় ভাইয়াদের নক করেছি যারা এফসিপিএস পার্ট 1 কমপ্লিট করেছে। তো তখন ঠিক একই অ্যান্সার, যে আগে ইন্টার্নি শেষ কর, তারপরে আস্তে আস্তে জানতে পারবি। তো আমাদের সময়, বিশেষ করে আমার সেশন হলো 10-11, আমার ইন্টার্নি শেষ হয়েছে হলো 2017-এর জুলাইতে, জুনে। তা আমাদের সময়, বিলিভ ইট, তখন এরকম অনলাইনের কার্যক্রমগুলো এত ছিল না। অনলাইনে আসলে একাডেমিক কোনো কিছু নিয়ে আলোচনা হতো না তখন। তখন এই যে এফসিপিএস আসলে কয় পার্ট, এইটাও আমরা জানতাম না, এবং অনেক চেষ্টা করেও আমাদের পক্ষে জানা সম্ভব হতো না তখন। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের অনলাইনে অনেক একাডেমিক গ্রুপ আছে, সেগুলো নিয়ে এখন কিন্তু এফসিপিএস, তারপর রেসিডেন্সি, এগুলো নিয়ে হরদম কথা হচ্ছে। এবং এখন একটা জিনিস জানা খুব ইজি, আমরা কিন্তু এই চান্সটা পাইনি। আমরা যখন, বিশেষ করে আমি যখন আপনার ইন্টার্ন শেষ করে ঢাকায় আসছি, কোচিং করতেছিলাম যখন, তখন ফার্স্ট কোচিং করা 3 মাস হয়ে গেছে, তখন ফার্স্ট জানতে পারলাম যে আসলে এফসিপিএস পার্ট 1 পরীক্ষাটা নাকি 3 দিনের। তো আমি পুরো আকাশ থেকে পড়লাম যে একটা পরীক্ষা কিভাবে 3 দিনের হয়। আমি মনে করেছি যে যাব, গিয়ে সরাসরি পরীক্ষা হলে বসবো, 2-3 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে, বাস কেল্লা ফতে। কিন্তু শুনি যে না, কেল্লা ফতে না, কেল্লা 3 দিনে ফতে করতে হয়, অর্থাৎ 3 দিনের পরীক্ষা। এই নর্মাল ইনফরমেশনটা আমি কোচিং করার 3 মাস পর্যন্ত জানতাম না, নর্মাল এই ইনফরমেশনটা যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষাটা 3 দিনের হয়। তো এখন তারপরে আমি চিন্তা করলাম যে না, এগুলো সম্পর্কে আসলে জুনিয়রদের জানা দরকার। তো আমি যেহেতু মেডিসিনের উপরে পার্ট 1 কোর্স করেছিলাম, তো তখন আমি আমার লেখার মাধ্যমে জুনিয়রদের জানানোর চেষ্টা করেছি আসলে এফসিপিএস পার্ট 1 পরীক্ষাটা কেমন, কয় দিনের পরীক্ষা, কি কি টপিকস থাকে। তো আজকে এগুলো নিয়েই কথা হবে। ঠিক আছে, আজকে এগুলো নিয়েই কথা হবে। তো আমি আর আলাপ দীর্ঘায়িত করছি না, তার আগে ছোট একটা কথা বলি। আর আপনারা চাইলে আমাকে লাইভে কোশ্চেন করতে পারেন, আই উইল অ্যান্সার ইট। এখন মানে যারা ফিফথ ইয়ারে আছে কিংবা ইন্টার্নিতে আছে, তাদের মনে সবচেয়ে বড় একটা প্রশ্ন, ভাইয়া আগে বিসিএস দিব নাকি আগে পোস্ট গ্রাজুয়েশন দিব, কোনটার দিকে আমার আগে যাওয়া উচিত? তো এই কোশ্চেনের উত্তর আলাদা, প্রশ্ন এক কিন্তু প্রশ্নের উত্তরটা আলাদা। সমস্যা একটাই, কিন্তু সমাধান এক একজনের জীবনে আলাদা আলাদা। ঠিক আছে, কিরকম? যদি আপনি মিডল ক্লাস ফ্যামিলি হন, আজকেরটা আমি বলতেছি, এটা কিন্তু প্রফেশনাল কথাবার্তা না, এটা হলো সত্য কার অর্থে একটা স্টুডেন্টের কি করা উচিত আপনার ফিউচার সম্পর্কে, ফিউচারে আপনার ইন্টার্ন কি করা উচিত। তো আমি বলবো যে যদি বাবা আপনি মিডল ক্লাস ফ্যামিলি হন আমার মতো, তাহলে অবশ্যই, এবং যদি আপনি দেশে থাকতে চান, অবশ্যই আপনার আগে বিসিএস ট্রাই করা উচিত। বিসিএস ট্রাই করা উচিত মানে কি, বিসিএস আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। তার মানে এই না যে যখন বিসিএস পড়বেন আপনি, তখন পোস্ট গ্রাজুয়েশনের কোনো পড়া আপনি পড়তে পারবেন না, এই কথা কিন্তু আমি বলতেছি না। আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে বিসিএস শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি
ইন কেস অফ মিডল ক্লাস ফ্যামিলি স্টুডেন্ট। আপনি যদি মিডল ক্লাস ফ্যামিলির কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, ঠিক আছে, আপনাকে অবশ্যই আপনার যখন আপনি পাশ করে বের হবেন, আপনার বাবা অলরেডি ইতে থাকবে, অবসরে থাকবে। যদি সে সার্ভিস হোল্ডার হয়ে থাকে, সে অবসরে থাকবে। তো এমনি সময় আপনি যখন বাবাকে বলতেন যে, "বাবা, আমার তো অনেক পড়াশোনা করার ইচ্ছা। আমি পাশ করার পরে এতদিন পড়াশোনা করতে চাই। আমাকে একটু আ মানে আমাকে একটু সাপোর্ট দিও।" তখন আমাদের বাবা হয়তো বলবে যে, "আচ্ছা ঠিক আছে দিব।" কিন্তু যখন আপনি পাশ করে ১ বছর বসে থাকবেন, ৫-৬ মাস বসে থাকবেন, দেখবেন যে না, দাবার চালটা এখানে ভিন্ন। সমস্যাটা এখানে ভিন্ন। মানে আশেপাশের সবকিছু আপনার প্রতিকূলে চলে গেছে। তো সেই দিক থেকে সবচেয়ে ভালো একটা সেফেস্ট একটা আ স্টেপ হতে পারে একটা মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টদের জন্য, আগে বিসিএস প্রায়োরিটি। আগে বিসিএস প্রায়োরিটি করো। আগে নিজের ভাতটা বাঁচাও। আগে নিজের পেটের ভাতটা তুমি ঠিক করো। অর্থাৎ দর্শনে একটা কথা আছে। অনেক কিছু নিয়ে কথা হবে আজকে। ঠিক আছে? এত আমি আসলে ফরমালি কথা বলছি না। তো দর্শনে একটা কথা আছে, এটা আমি সবসময় বলি। যদি একটা গোল টেবিল, এই গোল টেবিলে তুমি বসে আছো, ওই কর্নারে অন্যরা বসে আছে। তোমার সামনে ডাল আছে, আর কিছু ভাত আছে। আর ওই দিকে আছে হলো মাংস। তো তোমার উচিত আগে ডাল দিয়ে কিছু ভাত খেয়ে নেওয়া। না হলে হবে কি, এই ডালটা তোমার এই দিক থেকে পাস হতে, হতে ওই দিকে চলে যাবে, ডালটা পাবে না। আর মাংসটা ওই দিক থেকে আস্তে, আস্তে মাংসটা ফুরায় যেতে পারে। তুমি মাংসও নাও পেতে পারো। ঠিক আছে? সুতরাং সবচেয়ে ভালো উপায় যেটা, যে আগে আপনার একটা কনস্ট্যান্ট ইনকাম ফিক্স করা। কনস্ট্যান্ট ইনকামের দিকে যাওয়া। বিসিএস বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অবশ্যই সেফেস্ট জব। একটা মানুষের আপনি জানেন কিনা, একজন বিসিএস ক্যাডারকে তার জব থেকে অব্যাহতি দিতে হলে রাষ্ট্রপতি পর্যন্ত, রাষ্ট্রপতির বরাবর আপনার অ্যাপ্লিকেশন দিতে হয়। অর্থাৎ বিসিএস হওয়া যেমন কঠিন, বিসিএস এর চাকরি যাওয়াটাও তত কঠিন। তো তার মানে আপনাকে মানে যে ভুলই করেন আপনি আপনাকে বড়জোর ওএসডি করবে, আপনাকে বারবার কি বলে শো কজ করবে, কিন্তু আপনার চাকরি যাবে না। কিন্তু আপনি যদি একটা বেসরকারি জব করেন, আমি মিডল ক্লাস ফ্যামিলির কথা বলছি, আমি মিডল ক্লাস ফ্যামিলির কথা বলছি। আপনি যদি একটা প্রাইভেট জব করেন, যত ভালো জবই হোক, আমি যদি সেই প্রতিষ্ঠানের মালিক হই, আমি যদি বলি আপনার কালকের থেকে আসতে হবে না, ইউ আর ফায়ার্ড, আপনার চাকরিটা সেদিন থেকে শেষ হয়ে গেল। তো এই অনিশ্চয়তার মধ্যে থেকে কখনোই ভালো প্রোডাক্টিভ কোনো কিছু দেওয়া সম্ভব হয় না। সুতরাং আগে বিসিএস দিয়ে আপনার নিজের অবস্থানকে আপনি স্ট্যাবিলাইজ করবেন। তারপরে বিসিএস দিলে আপনাকে ২ বছর পেরিফেরিতে কাটাতে হবে। এটা মাস্ট। আপনার পেরিফেরিতে সার্ভ করতে হবে। এবং সবচেয়ে বড় কথা আমার কাছে মনে হয়, এই পেরিফেরিতে যখন আপনি সার্ভ করবেন, ইট মে বি ইউর হানিমুন পিরিয়ড। মানে আমার পরিপ্রেক্ষিতে বলছি যে এই সময়টা আপনি নিজেকে গোছায় নিবেন। এই সময়টা আপনি পোস্ট গ্র্যাজুয়েশন পার্ট 1 এর জন্য পড়াশোনা করবেন। কারণ ২ বছরের মধ্যে আপনি পার্ট 1 দিতে পারবেন। এফসিপিএস পার্ট 1 কিন্তু দিতে পারবেন ২ বছরের মধ্যে। ঠিক আছে? তো আপনি এই সময়ে আপনি যদি ডেডিকেটেড থাকেন, আপনার বিসিএস করার পরেও যেহেতু আপনার ২ বছর গ্রামে থাকতেই হচ্ছে, এই ২ বছরে কমপক্ষে আপনি ৪ টা এফসিপিএস পার্ট 1 পাবেন। সুতরাং আপনি ৪ বার এফসিপিএস পার্ট 1 দিতে পারবেন এবং পড়াশোনার সুযোগ এখানে আছে, আপনি চাইলেই পারবেন। খুব যে ডিউটির যে খুব এখনকার পরিস্থিতির কথা বলছি, এখন বেশ ভালো পরিমাণে ডক্টর পেরিফেরিতে আছে। তো ডিউটির এতটা লোড নেই। সুতরাং আপনি ভালোমতো পড়াশোনা করার একটা সুযোগ পাবেন। এই সুযোগটা আপনি ইউটিলাইজ করে করবেন কি, আপনার বিসিএস হওয়া আছে, আপনি সুন্দর করে পার্ট 1 এর পড়াশোনা করবেন। এতে কি হবে, আপনার পার্ট 1 একসময় হয়ে যাবে যদি আপনি পড়াশোনা করতে থাকেন। তার মানে আপনি ২ বছর পরে যখন পেরিফেরি সার্ভ করে শেষ করলেন, আপনার অলরেডি একটা পার্ট 1 ও হয়ে আছে, আপনার বিসিএস ও হয়ে আছে। তো আপনি তখন কাবজাব যাই হোক অনেক প্রসেস আছে, এগুলো করে আপনার ট্রেনিং পোস্টে চলে আসতে হবে। তো এইটা হলো সবচেয়ে ভালো উপায়। ঠিক আছে? এটা সবচেয়ে ভালো উপায় মিডল ক্লাস ফ্যামিলির জন্য। আর আরেকটা কাজ করতে পারেন, যদি বিসিএস তো আর সবসময় হয় না। বছরে একটা করে হচ্ছে, এটা একটা লং প্রসিডিউর। তো ইন দ্য মিন টাইম আপনাকে পার্ট 1 এর জন্য পড়াশোনা করতে হবে, রেসিডেন্সির জন্য পড়াশোনা করতে হবে। যখন যেটা সামনে পাবেন তখন সেইটা পড়াশোনা করবেন। বিশেষ করে আমি যেটা চুজ করি যে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত
এইটা হলো পার্ট 1 এর জন্য সবচেয়ে ভালো সময়। পার্ট 1 এর জন্য সবচেয়ে ভালো সময় এটা। আপনি জানুয়ারিতে পড়তে বসবেন, একদম টানা জুন পর্যন্ত পড়াশোনা করবেন এবং জুলাই মাসে আপনি পরীক্ষায় অ্যাপিয়ার করবেন। আর সেকেন্ড আরেকটা পরীক্ষা হয় এফসিপিএস, একটা পরীক্ষা হয় জানুয়ারিতে, একটা হয় হলো জুলাইতে। তো জুলাইতে পরীক্ষা দিলেন, পরের বছর জানুয়ারিতে আরেকটা পরীক্ষা আছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে কি, নভেম্বরের দিকে আবার আপনার রেসিডেন্সি পরীক্ষা থাকে নভেম্বরের দিকে। তো অনেকেই তখন আবার চিন্তা করে যে আচ্ছা আমি তাহলে রেসিডেন্সি ট্রাই করি। তো রেসিডেন্সির প্রিপারেশন নিতে গেলে অনেক সময় আর কি নভেম্বর পর্যন্ত আপনি রেসিডেন্সি প্রিপারেশন নিলেন। তো অনেক সময় এফসিপিএস এর প্রিপারেশনটা আসলে পুরোপুরি ভাবে শেষ করা যায় না। তো এই জন্য সবচেয়ে এফসিপিএস দেওয়ার সবচেয়ে সুন্দর সময় হলো জানুয়ারি থেকে জুন মাস, এই সময়টা। তো ধরেন আপনার যদি মনে হয় এমন একটা কন্ডিশন যে আশেপাশে বিসিএস এর তেমন কোনো বড় মানে নেই, পরীক্ষা নেই, তাহলে আমি বিসিএসটা কম সময় পড়ি, 2-3 ঘন্টা পড়ি। আর যেহেতু জুলাইতে একটা পার্ট 1 আছে, আমি জুলাইয়ের জন্য প্রিপারেড হই। এটা হলো সবচেয়ে ভালো একটা উপায়। আর সবচেয়ে বড় কথা, একসময় কিন্তু এফসিপিএস পার্ট 1 এর ক্ষেত্রে কোনো অনারিয়াম দেওয়া হতো না। 2019 এটা চালু করা হয়েছে। এখন কিন্তু 20,000 করে টাকা অনারিয়াম দেওয়া হয়, লাইক রেসিডেন্সি এখন 20,000 টাকা করে অনারিয়াম দেওয়া হয়। তো আমি ব্যাপারটা আপনাদের বলি। ধরেন আপনি যদি, অনেকে আছে তারা কি করে জানেন, তারা ইন্টার্নিটা শেষ করে, ধরেন প্রাইভেট থেকে ইন্টার্নিটা শেষ করলো, তারা অনেকে মনে করে যে না আমি হাত পাকাপোক্ত করব, আমি ভালো করে শিখবো। তো তাহলে আমার কি করতে হবে, আমার এইচএমও করতে হবে। তো এইটা আমি মনে করি একটা খুব বাজে একটা স্টেপ। কারণ আলটিমেটলি আপনি এইচএমও হয়ে, আমার মনে হয় আপনি কেরানিগিরি ছাড়া, আসলে আমিও এইচএমও ছিলাম। তো তা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা বলছি, ডোন্ট বি অফেন্ডেড, ঠিক আছে? আমার মনে হয়েছে যে এখানে কেরানিগিরি ছাড়া, যদি আপনি কিছু না জেনে যান এইচএমও গিরি করতে, তাহলে কেরানিগিরি ছাড়া ওখানে আর কিছু করার নাই। ওই একই পেশেন্ট আসবে, আপনি রিসিভ করবেন, তাই তো, ট্রিটমেন্ট লিখবেন, ডিসচার্জ পেপার লিখবেন, এই ছাড়া। এবং হ্যাঁ, কিছু কিছু ভালো ভাইয়া আছেন, রেজিস্টার ভাইয়া আছেন, অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার ভাইয়া আছেন, আপনাকে করবে, আপনাকে হয়তো কিছু কিছু জিনিস শেখাবে। কিন্তু অ্যাডিকুয়েট দিস ইজ নট অ্যাডিকুয়েট। মানে এই 6 মাস আপনি যে এইচএমও গিরি করতেছেন, এই 6 মাসে আপনি দেখবেন যে 6 মাস শেষ করে আপনি কতটুকু নতুন শিখতে পেরেছেন। এর থেকে ভালো ছিল আপনি এই 6 মাস এফসিপিএস পার্ট 1 এর জন্য প্রিপেয়ার্ড হওয়া। অর্থাৎ এই এইচএমও আগে না হয়ে আপনার উচিত আগে পার্ট 1 কিংবা রেসিডেন্সির জন্য প্রিপেয়ার্ড হওয়া। ইন্টার্নি থেকে বের হলে তো আপনি সাথে সাথে রেসিডেন্সি দিতে পারবেন না, আপনি পার্ট 1 এর জন্য টানা পড়তে থাকবেন, ঠিক আছে? টানা পড়তে থাকবেন এবং আপনার যখন পার্ট 1 হয়ে যাবে, তখন আপনি একটা বিশাল কনফিডেন্স পাবেন এবং তখন আপনি যখন ট্রেনিং পোস্টে যাবেন, তখন আপনার একটা আলাদা সিরিয়াসনেস থাকবে। আপনি মাসে মাসে 20,000 করে টাকা পাচ্ছেন এবং মাসে মাসে আপনি যদি প্রাইভেট কোনো জায়গায় চাকরি করেন, তাহলে হাইয়েস্ট আপনাকে 27,000 টাকা, মানে আমি দেখছি আর কি, মানে এভারেজ 25 থেকে 30-এর মধ্যে বেতন দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি এফসিপিএস পার্ট 1 করে আপনি করেন, এইচএমও হিসেবে জয়েন করেন, তাহলে ব্যাপারটা কি হবে, আপনার ট্রেনিং কাউন্ট হচ্ছে, আপনি 20,000 করে টাকা পাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা হলো আনঅফিসিয়ালি, এটা কিন্তু আনঅফিসিয়ালি, আপনি চাইলে উইকেন্ডে কোনো ইতে, কোনো বেসরকারি খ্যাপও দিতে পারবেন, যেটাকে আমরা খ্যাপ বলে থাকি। তো আপনি চাইলে আরো 10-12 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো সেদিক থেকে আমি চিন্তা করলে দেখা যায় যে 30-এর উপরে ইনকাম আপনি এফসিপিএস পার্ট 1 করার পরে ট্রেনিং করেও ইনকাম করতে পারবেন। সো দিস ইজ দ্য বেটার অপশন ফর ইউ অল। কিন্তু আপনি এইচএমও যখনই ঢুকবেন ইন্টার্নি থেকে বের হয়ে, একটা মানুষের, একটা মেডিকেল স্টুডেন্টের সবচেয়ে বেশি কেরিয়ার নিয়ে চিন্তা করে কোন সময় জানেন, ইন্টার্নের লাস্টের দিকে এবং ইন্টার্ন শেষ করার সাথে সাথে। তো ওই সময় ওই ড্রাইভটা যদি আপনি নিজেকে কাজে লাগাতে পারেন, ইট উইল বি হিউজ। কিন্তু কেন কাজে লাগাতে পারেন, আমি 3টা কারণ বলি। এক হলো, তারা যখন বের হয় ইন্টার্নি করে, দেখে যে তার ফ্রেন্ডরা অমকে খ্যাপে গেছে কুমিল্লা, অমকে খ্যাপে গেছে হলো, আমি একটু আঞ্চলিক ভাষায় বলছি, অমকে খ্যাপে গেছে নোয়াখালী। আপনাকে ফোন দিবে, দিয়ে বলবে দোস্ত আজকে 3,000 টাকা কামাই করছি। তখন আপনি বলবেন যে হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছুই কামাই করতে পারতেছি না,
তাহলে আমার কি হবে? তখন বাবা মারাও তো আসলে আমাদের বাবা মারা তো সবার বাবা মা তো আর ডক্টর না। তো ওনারাও তো ব্যাপারটা বুঝবে না। ওনারা বুঝবে যে ডাক্তার হইছে এখন তার মানে টাকা পয়সা ইনকাম করা শুরু করবে। ওনারাও আপনাকে প্রভোগ করবে যে তুমি একটা কাজ করো, এফসিপিএস করো, বিসিএস করো, সাথে একটা জব করো। ব্যাপারটা যে আসলে পসিবল না লিটারেলি, ওটা কিন্তু ওনারা বুঝবেন না। তো ওনারাও বলবে, তারপর আপনি দেখবেন যে আপনার ফ্রেন্ড অমুক জায়গায় মেডিকেল অফিসার হিসেবে ঢুকে গেছে, অমুক জায়গায় খ্যাপ দিচ্ছে। আপনি তখন করবেন কি, এখানে একটা বিশাল বড় ভুল করে ফেলবেন। আপনি এইচএমও হিসেবে, এইচএমও হিসেবে না সরি, আপনি এই খ্যাপে নোয়াখালী চলে যাবেন। তারপরে আপনি মেডিকেল অফিসার হিসেবে কোনো এক জায়গায় ঢুকে যাবেন। এরপরে যখন ফার্স্ট স্যালারিটা আপনার হাতে আসবে, তখন আপনি আপনার প্যারেন্টসের কাছে সেটা তুলে দিয়ে বলবেন যে বাবা এই টাকাটা তুমি রাখো। যখন আপনি এই কাজটা করলেন, তখন আপনার বাবা একটা মানসিক প্রশান্তি পাবে। এটা আমি হলেও পেতাম, আপনি হলে পেতেন। বলবে যে যা, আমার বাবা আমার ছেলে তো ইনকাম করা শুরু করে দিচ্ছে। বলবে যে ঠিক আছে, আপনার ছোট, তাহলে এখন থেকে ছোটটার দায়িত্ব তুই নে। এই যে ছোটটার দায়িত্ব আপনি নিয়ে নিলেন, তার মানে এখন ওই যে একবার হাতে টাকা আসা শুরু করছে, আপনি এই লোভ থেকে আর বের হতে পারবেন না এবং এই কনসিকোয়েন্স থেকে আর বের হতে পারবেন না। আপনার কন্টিনিউস খ্যাপ দিতেই হবে, আপনার মেডিকেল অফিসার হিসেবে নিজেকে রাখতেই হবে। তো এই কারণে 6 মাস পরে হঠাৎ করে দেখবেন যে আপনি যাদের সাথে ঘোরাঘুরি করতেন, এদের অনেকে পার্ট 1 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ স্ট্যাটাস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এদের 6 মাস কোনো খোঁজই ছিল না। মনে হয়েছে যে এরা 6 মাসে পৃথিবীতেই ছিল না, এদের 6 মাসে কোনো খোঁজই ছিল না। হঠাৎ করে দেখবেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্ট্যাটাসে পুরা ভরে গেছে। আপনার সাথে খেলাধুলা করছে, আপনার সাথে পড়াশোনা করছে একসাথে। তখন আপনি হয়ে যাবেন ডিপ্রেসড। তখন আপনি হয়ে যাবেন ডিপ্রেসড এবং তখন আপনি এমন একটা কন্ডিশনে পড়বেন, মনে হবে যে 6 মাস আপনি পিছায় গেছেন অলরেডি। তখন আবার নতুন করে পড়াশোনা ড্রাইভ দিয়ে শুরু করা অনেক কঠিন হয়ে পড়বে। তো সবচেয়ে বেটার অপশন এইটা, আপনি আপনার বাবাকে বা আপনার প্যারেন্টসকে ইন্টার্নি থাকতেই বলবেন যে বাবা তুমি তো আমাকে আজ 6 বছর ধরে আমাকে সাপোর্ট দিচ্ছ, আমি তোমার থেকে আরো 1 বছর সাপোর্ট চাচ্ছি। এই 1 বছর সাপোর্টের পরে আহ আমাকে ইনশাল্লাহ তোমাকে আর সাপোর্ট দিতে হবে না। এই 1 বছর সময়টা বাবার কাছ থেকে নিয়ে নিবেন। এই 1 বছর সাপোর্টটা নেওয়ার পরে, এই 1 বছর সাপোর্ট নিয়ে আপনি যদি এখন ফেসবুকে সবসময় পড়ে থাকেন এবং বিভিন্ন গ্রুপের অ্যাডমিন গিরি করেন, তাহলে তো হবে না। এই সাপোর্টটা নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে, পিইউবিজি খেলা যাবে না, ঠিক আছে, কোনো কিছু করা যাবে না, টোটাল জগৎ থেকে আপনার আলাদা হয়ে যেতে হবে। এই 1 বছরের মধ্যে আপনি যদি পড়াশোনা করেন, আই এম গিভিং ইউ গ্যারেন্টি, ইনশাল্লাহ, মানে আপনার অলমাইটি এতটা নির্দয় না। আপনি যদি এই 6 মাস মানে এই 1 বছর কষ্ট করেন, আপনার অলমাইটি এতটা নির্দয় না যে 1 বছরের মধ্যে আপনি এক দুইটা এফসিপিএস পাবেন, একটা রেসিডেন্সি পাবেন, একটা ডিপ্লোমা পাবেন, বিসিএস এর প্রিলি পাবেন। আপনার অলমাইটি এতটা নির্দয় না যে আপনার একটা কিছু হবে। আমি বলে দিচ্ছি, আপনার কোনো না কোনো কিছু হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আপনার এই সময়টা পড়তে হবে, খুব ভালো মতো পড়াশোনা করতে হবে। এই পড়া মানে ডেইলি, অ্যাটলিস্ট ডেইলি 8 ঘন্টা করে পড়তে হবে আপনার। এই জিনিসটা যারা মেনটেন করতে পারবে 1 বছর, আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের কোনো না কোনো কিছু সফলতা আপনারা দেখবেন। ঠিক আছে, তো এখন সবচেয়ে বড় কথা, আপনার রেসিডেন্সি হোক, এফসিপিএস পার্ট 1 হোক, আর বিসিএস হোক, যে কোনো একটা হলে আপনি গেইনার। তবে মিডিল ক্লাস ফ্যামিলির ক্ষেত্রে আমি আগে সাজেস্ট করবো যে প্রায়োরিটিটা যেন বিসিএস এর দিকে হয়। ঠিক আছে, এইটা হলো আপনার মোদ্দা কথা। তো এখন ভাইয়া এফসিপিএস স্টাডি টেকনিক নিয়ে একটু ডিসকাস করেন। হ্যাঁ, এফসিপিএস স্টাডি টেকনিক নিয়েও ডিসকাস করব। তা আমি আমার লাইফে যেটা করছি, আমি 8 দিনের যখন লেকচারের হিসেবে জয়েন করি, ইন্টার্ন শেষ করার 1 মাসের মধ্যেই জয়েন করি। তারপরে 3 মাস চাকরি হওয়ার পরে যখন চাকরিটা পার্মানেন্ট হয়ে গেল, আমার মনে হলো যে না, আমি আমার নিজের ক্ষতি করতেছি। মানে এমনিতে অনেক কিছু কিন্তু মনে হয়, কিরকম মনে হয় যে না, খ্যাপে যাব, শুধু রোগী দেখার সময় রোগী দেখবো, বাকি টাইমে আমি পড়াশোনা করব। কিন্তু আসলে বাস্তবতা অনেক ভিন্ন।
লেকচারার হলেও এটা আসলে মেনটেন করা যায় না। মনে হয় যে লেকচারের সময় শুধু প্রেজেন্ট থাকবো, বাকি সময় পড়াশোনা করবো, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভেরি মাচ ডিফিকাল্ট জব করে। তো আপনাকে কিছু পেতে হলে আপনাকে অবশ্যই অর্থ কষ্টে থাকতে হবে প্রথম দিকে। অর্থ কষ্টে নিজেকে যদি না রাখতে পারেন, আপনার মধ্যে ড্রাইভ আসবে না, কখনোই ড্রাইভ আসবে না। তো আমি প্রথম যে কথাটা আপনাদের বললাম সেটা হলো নিজের মধ্যে ওই ড্রাইভটা যেন থাকে। অর্থ কষ্টের এই ড্রাইভটা আপনার জন্য খুব দরকার। ঠিক আছে? সেকেন্ড যে কাজ করবেন, ওই টাইমে কোনো স্মার্টফোন ইউজ করা যাবে না। যে স্মার্টফোন ইউজ করবে না, ডেইলি ৮ ঘন্টা করে পড়াশোনা করবে ৬ মাস, বিসিএস এর প্রিলি এবং পার্ট 1। আল্লাহ যদি খুব অরুষ্ট আপনার প্রতি না হয়ে থাকে, আপনার কোনো কিছু হয়ে যাবে। যে স্মার্টফোনটাকে আলাদা করে রাখলো, সে ডেইলি, আপনি জানেন না, আপনি আপনার স্ক্রিন টাইমের দিকে দেখেন, অ্যাটলিস্ট ৪ ঘন্টা আপনি এই স্ক্রিন টাইমে নষ্ট করে ফেলেন। সুতরাং আপনি আপনি ৪ ঘন্টা করে সবার থেকে আগায় থাকবেন। আমি বলে দিচ্ছি, আমার কথাটা মনে রাখেন। আপনি স্মার্টফোন ইউজ করা বাদ দেন, ৬ মাস থেকে ৭ মাস কষ্ট করেন। দেখেন আপনার এফসিপিএস হোক, রেসিডেন্সি হোক, কিংবা বিসিএস এর প্রিলি, যে কোনো কিছু একটা আপনার হয়ে যাবে। তো আমি এফসিপিএস নিয়ে এখন কথা বলছি। এফসিপিএস পার্ট 1 এর হোল বিষয় নিয়ে কথা বলছি। আচ্ছা, এফসিপিএস পার্ট 1 এটা টোটাল, মানে এটা কিন্তু সব ক্ষেত্রে, আচ্ছা, ফিফথ ইয়ার থেকে কিভাবে আগাবো আমি সব বলে দিব, ঠিক আছে? এফসিপিএস পার্ট 1 এর 3টা পেপার। এফসিপিএস পার্ট 1 পরীক্ষার 3টা পেপার, পেপার 1, পেপার 2 এন্ড পেপার 3। ওকে, পেপার 1, পেপার 2 এন্ড পেপার 3। প্রতিটা পেপারে থাকে 100 করে নাম্বার। এটা কিন্তু সার্জারির ক্ষেত্রেও, গাইনির ক্ষেত্রেও, মেডিসিনের ক্ষেত্রেও, ঠিক আছে? 3টা পেপার, 300 করে নাম্বার। প্রতিদিন একটা করে পেপার হয়। ফার্স্ট ডে একটা পেপার হবে, তারপরের দিন আর একটা পেপার হবে, থার্ড দিন আর একটা পেপার হবে। ঠিক আছে? তার মানে দেখেন কতটা লিথাল একটা পরীক্ষা, যে আপনি একটা কঠিন পরীক্ষা দিয়ে এসে যে একটু ঘুমাবেন, সেই চান্সটাও আপনি পাবেন না। ঠিক আছে? সেই চান্সটাও আপনি পাবেন না। আপনি পরীক্ষা দিয়ে এসে আপনার আবার পড়তে বসতে হবে। সুতরাং, এবং আমার কাছে মনে হয়েছে আমার ছোট জীবনের সবচেয়ে কঠিন যে পরীক্ষাটা আমি দিয়েছি সেটা হলো এইচসিপিএস পার্ট 1 পরীক্ষা। অনেকেই আপনার এই পরীক্ষাটা দিয়ে অসুস্থ হয়ে পড়ে। একটা পরীক্ষা দিয়ে এসে আবার পড়তে বসা, তারপরের দিন আবার পরীক্ষা। মানে আসলে এটা খুবই টায়ারিং এবং খুবই ডেডিকেটেড একটা ব্যাপার। ভাইয়া, স্মার্টফোন ছাড়া স্টাডি রিলেটেড হেল্প গুলো পাবো কিভাবে? স্মার্টফোন, আপনার স্টাডি রিলেটেড হেল্প গুলো তো দরকার নাই। আপনার স্টাডি রিলেটেড হেল্প গুলোর কি দরকার? আগে মানুষ পাস করে নেয়, আগে মানুষ পাস করে নেয়। এই যে যখন এই যে এই জিনিসগুলো লেখাপড়া আমরা ফেসবুকে সার্চ দিতাম না, তখন মানুষ পাস করে নাই। আমিও তো ওই সময় লেখালেখি করতাম এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশন নেওয়ার সময়, কিন্তু সেটা সম্পূর্ণ একাডেমিক লেখাপড়া। তো আপনি যদি 2 লাইনের একটা জিনিস ইনফরমেশন পেতে আপনার যদি 15 মিনিট নষ্ট করেন, ইট ইজ ইউর লস প্রজেক্ট। তো যাই হোক, আমি আস্তে আস্তে কথা বলছি। তো পেপার 1, পেপার 2, পেপার 3 টোটাল 100 করে কোশ্চেন থাকে, 100 করে মার্ক থাকে প্রতি পেপারে, এবং 100 মার্কের জন্য কোশ্চেন থাকে 50টা। অর্থাৎ প্রতি পেপারে কোশ্চেন থাকে 50টা, 50টাতে হলো 100 করে নাম্বার। তার মানে কি হচ্ছে, একটা কোশ্চেনে 2টো করে নাম্বার। ঠিক আছে? তো এখন যে সিস্টেমটা আছে এফসিপিএস এ, এই 50টা কোশ্চেনের মধ্যে আবার 20টা সিঙ্গেল বেস্ট আর 30টা এমসিকিউ। সিঙ্গেল বেস্ট কি? 5টা করে আপনার দেওয়া থাকবে, স্টেম দেওয়া থাকবে, একটা ক্লিনিক্যাল সিনারিও দিয়ে 5টা করে স্টেম দেওয়া থাকবে। আপনার যে কোনো একটা অ্যান্সার চুজ করতে হবে। যদি পারেন 2 মার্ক পেলেন, যদি না পারেন তাহলে 1 মার্কও পাবেন না। অর্থাৎ 5টা অপশনের মধ্যে একটা আপনাকে বেছে নিতে হবে। এর মধ্যে যদি আপনি ওই অ্যান্সারটা বেছে নিতে পারেন,
তাহলে 2 মার্ক পেলেন, না পেলে 1 নম্বরও পাবেন না। এফসিপিএস এর একটা সুবিধা হলো এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। যদি না পারেন তাহলে 0, কোনো নেগেটিভ মার্কিং নাই। ঠিক আছে, আনলাইক রেসিডেন্সিতে কিন্তু আবার নেগেটিভ মার্কিং থাকে। ক্লিয়ার? তো 20টা হলো সিঙ্গেল বেস্ট, তবে আপনাদের সময় 25টা হয়ে যাবে। আস্তে আস্তে সিঙ্গেল বেস্ট বাড়তেছে এবং আমার মনে হয় কোভিড এর অবস্থা যদি ভালো হয় সামনের বছর জুলাইতে 30টা এসবিএ হয়ে যাবে এবং বিসিপিএস অথরিটি চাচ্ছে এটা পুরাটাই এক সময় এসবিএ ভিত্তিক করে ফেলতে। অর্থাৎ আপনারা 2021 এর শেষের দিকে আমার মনে হয় এসবিএ সম্পূর্ণটাই হয়ে যাবে, কোনো এমসিকিউ থাকবে না। আর এমসিকিউ কি? 5টা অপশন দেওয়া থাকবে, ট্রু ফলস দাগাতে হবে আপনাকে। ঠিক আছে, ট্রু ফলস দাগাতে হবে। তো যদি ট্রু ফলস দাগান তার মানে হলো একটা কোশ্চেনে 2 মার্ক। যদি প্রতি স্টেমে তাহলে কত করে না? 0.4 করে, 0.4 গুণন 5, 2 মার্ক আসে। দেখেন, তার মানে যদি আপনি এইটার মধ্যে ট্রু সবগুলো ট্রু দাগাইলেন, ধরেন একটা কোশ্চেনে 2টা ফলস হলো, তার মানে আপনি 2টা ফলসের নাম্বারটা শুধু পাবেন না, অর্থাৎ আপনি 0.8 মার্ক পাবেন না, কিন্তু 1.2 মার্ক সেখান থেকে পাবেন। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি না পারলে সম্পূর্ণ 2 মার্ক কাটা। সুতরাং ইন কেস অফ এফসিপিএস পার্ট 1 সবচেয়ে ভাইটাল যে জিনিস সেটা হলো এসবিএ। যে এসবিএ তে ভালো করবে তার এফসিপিএস পার্ট 1 হয়ে যাবে, যে এসবিএ তে ভালো করবে তার এফসিপিএস পার্ট 1 হয়ে যাবে, আর যে এসবিএ তে ডাব্বা খাবে তার এফসিপিএস পার্ট 1 হবে না। তো এখানে দেখেন 20টা করে সিঙ্গেল বেস্ট অ্যান্সার, মানে 20 দুগুণ 40 মার্ক হলো সিঙ্গেল বেস্টে, আর 30টা এমসিকিউ, টোটাল 60 মার্ক হলো এখনকার নিয়মে আর কি। টোটাল 60 মার্ক হলো এমসিকিউতে। তবে জানুয়ারিতে আপনাদের বোধহয় 25 হয়ে যাবে, 25টা এসবিএ থাকবে, 25টা এমসিকিউ থাকবে। তার মানে আপনার টোটাল 50 মার্ক আসবে এসবিএ থেকে, 50 মার্ক এমসিকিউ থেকে। তো এই দুটো মিলে টোটাল হচ্ছে কত? 60 আর 40, 100 মার্ক। তো এখান থেকে বোঝা যাচ্ছে কি? এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এসবিএ হলো মেইন প্লে মেকার। যে এসবিএ তে ভালো করবে তারই এফসিপিএস পার্ট 1 হয়ে যাবে। আর এই জন্য আপনি টাইম পাবেন হলো 1 ঘন্টা 40 মিনিট। সুতরাং টাইম এখানে সমস্যা না, আপনি টাইম খুব ভালো মতোই পাবেন। 50টা কোশ্চেনের জন্য 1 ঘন্টা 40 মিনিট বেশ ভালো একটা সময় আপনাকে চিন্তা করার টাইম দিচ্ছে। ঠিক আছে, আপনাকে চিন্তা করার টাইম কিন্তু দেওয়া হচ্ছে। কিন্তু ইন কেস অফ এফসিপিএস পার্ট 1 এখানে কোনো কোশ্চেন রিপিট হয় না, পারতপক্ষে রিপিট একদমই হয় না। এর জন্য দেখবেন যে রেসিডেন্সির ক্ষেত্রে লাস্ট 10 ইয়ার্স কোশ্চেন সলভ, লাস্ট 10 ইয়ার্স এইটা ওইটা, তারপরে আপনার কোশ্চেন ব্যাংক, এসব অনেক কিছু আছে। কিন্তু এফসিপিএস পার্ট 1 এর কোনো কোশ্চেন ব্যাংক এখন পর্যন্ত পাবেন না, কারণ এটার কোনো কোশ্চেন রিপিটই হয় না। কোশ্চেন ব্যাংক দিয়ে কি করবে? তো যাই হোক, কোশ্চেনের কথা বললাম। তার মানে টোটাল 3টা পেপারেই এরকম আপনার 50টা করে কোশ্চেন থাকে, 100 করে মার্ক থাকে। এখন কিভাবে পাস করতে হয়? হাউ টু পাস এফসিপিএস পার্ট 1? টোটাল 3টা শর্ত আছে এফসিপিএস পার্ট 1 পাস করার জন্য। 3টা শর্ত আছে, দেখেন কিছুটা মজার। 1 নম্বর শর্ত টোটাল 210 পেতে হবে। 300-র মধ্যে টোটাল 300 নাম্বার না, টোটাল 3 পার্টে, তার মানে 300-র মধ্যে আপনার টোটাল পেতে হবে 210 নম্বর, অর্থাৎ এভারেজ 70 পেতে হবে প্রতি পেপারে, এভারেজ। ঠিক আছে, তারপরে 2 নম্বর হলো কোন পেপারে 65 নিচে পাওয়া যাবে না। অর্থাৎ আপনি ধরেন একটা সাবজেক্টে পেলেন, একটা পেপারে পেলেন 95, আর একটা পেপারে পেলেন হলো 90, আর আরেকটা পেপারে পাইছেন হলো 64.8। আপনার এভারেজ কিন্তু 70-এর থেকে অনেক উপরে, এভারেজ হয়ে গেছে 70-এর থেকে অনেক উপরে। কিন্তু দ্বিতীয় যে শর্তটা আছে যে 65-র নিচে কোনো কিছুতে পাওয়া যাবে না, এই শর্তে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। ঠিক আছে, তার মানে আপনি ফেল। তো আমার একটা স্টুডেন্ট, খুব প্রিয় স্টুডেন্ট ছিল, আমার কাছে পরে এফসিপিএস পার্ট 1 এর কোচিং করেছে। সে জাস্ট মিস করেছে 0.2 মার্কের জন্য, আপনার মিস হয়ে গেছে তার এফসিপিএস পার্ট 1। সে পাইছে 64.2
0.08, অর্থাৎ আর যদি 0.2 মার্ক সে পেয়ে যেত তাহলে সে পাস করে ফেলত। তো ব্যাপারটা কতটা ভাইটাল দেখেন। 3 নম্বর যে শর্ত, কোনো 2 পেপারে 70 এর নিচে পাওয়া যাবে না। কতগুলো শর্ত হলো? অর্থাৎ একটা পেপারে পেয়েছেন আপনি 99, আর একটা পেপারে পেয়েছেন 69.8, আর একটা পেপারেও পেয়েছেন 69.8। আপনার এভারেজ হয়ে গেছে 80-র উপরে, প্রতি পেপারে এভারেজ হয়ে গেছে 80-র উপরে, কিন্তু কাহিনী কি হলো, 2টা পেপারে আপনি 70-এর থেকে কম পেয়ে গেছেন, সুতরাং আপনি ফেল। আবার দেখেন, তার মানে এখন দেখেন কেউ যদি 70 পায়, 68 পায় এবং 72 পায় 3 পেপারে, তার মানে তার এভারেজ 70 হয়ে গেছে। তারপরে যে কোনো 2টা পেপারে 70 এর নিচে পায় নাই, আবার কোনো পেপারে 65 এর নিচে পায় নাই, সুতরাং সে পাস। আর এই লোকটা 98, 99, 64 পাইছে, কিন্তু এই যে একটা পেপারে 64 নিচে পেয়ে গেছে, এই জন্য ফেল, মানে 65 নিচে পেয়ে গেছে। আর আরেকটা লোক 99 পাইছে, 69.8 পেয়েছে এবং আরেকটাতে 69.4 পেয়েছে, তারপরেও সে ফেল, কারণ যে কোনো 2টা সাবজেক্টে সে 70 এর নিচে পেয়ে গেছে। তো তার মানে বোঝা যাচ্ছে এফসিপিএস বেশ নাটকীয় একটা পরীক্ষা, বেশ নাটকীয় একটা পরীক্ষা, কারণ আপনার পাশ করার ক্ষেত্রে অনেকগুলো শর্ত এর সাথে জুড়ে দিয়ে দিয়েছে, এবং একটা পানিশমেন্ট শর্ত আছে, সেটা মজার একটা শর্ত। কেউ যদি 25-এর নিচে কোনো পেপারে পায় তাহলে নেক্সটের বার সে পরীক্ষা দিতে পারবে না, এটা একটা পানিশমেন্ট। কেউ যদি 25-এর নিচে পায় কোনো পেপারে, তাহলে নেক্সট বার, মানে ধরেন জুলাইতে সে একটা পেপারে 25-এর নিচে পেয়ে গেছে কোনো কারণে, সে জানুয়ারিতে কোয়ালিফাইড হবে না বসার জন্য, ঠিক আছে? তো এটা একটা খুব মজার একটা পানিশমেন্ট, মধুর একটা পানিশমেন্ট আর কি, যে 25-এর নিচে যদি কেউ পাও কখনো, তুমি পরের বার পরীক্ষায় বসতে পারবা না। তো সাধারণত 25-এর নিচে কেউ পরীক্ষা পায় না, এতটা খারাপ প্রিপারেশন নিয়ে কেউই আর কি পরীক্ষা হলে বসে না, এবং এটা বেশ আমাদের দেশের পার্সপেক্টিভে বেশ দামি একটা পরীক্ষা, 11,000 টাকা করে আপনার পরীক্ষার ফি। তো এখন আর কার কার যে কোশ্চেন গুলা থাকে সেগুলো আগে আমি উত্তর দিচ্ছি। 1 নম্বর কোশ্চেন হলো যে আমি কবে প্রথম এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিতে পারবো। এফসিপিএস পার্ট 1 পরীক্ষা আপনাকে দিতে হলে আপনার যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার পার্মানেন্ট বিএমডিসি রেজিস্ট্রেশন। আপনার পার্মানেন্ট বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর লাগবে, অর্থাৎ আপনি যে মুহূর্তে আপনার পার্মানেন্ট বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর পাবেন, সেটা যদি আপনার এফসিপিএস এর যে আপনার সার্কুলার দেয়, এফসিপিএস পার্ট 1 এর সার্কুলার লাস্ট ডেটের আগেও যদি আপনি পেয়ে যান, দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনি যদি বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর যত তাড়াতাড়ি পাবেন, আপনি তত তাড়াতাড়ি বসতে পারবেন। এখন ধরেন আপনি জানুয়ারিতে পরীক্ষা দিবেন, ধরেন আপনার জুলাইতে শেষ হয়েছে, ইন্টার্নি জুলাইতে শেষ হয়েছে, জুনে শেষ হয়েছে, তো আপনি 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে ধরেন আপনি বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর এমনিতেই জোগাড় করে ফেলতে পারবেন। তো তার মানে জানুয়ারিতে আপনি শিওর বসতে পারতেছেন এখানে। আর সবচেয়ে বড় কথা যে আস্তে আস্তে আপনারা বড় হচ্ছেন, বিশেষ করে স্টুডেন্টরা, আপনারা আস্তে আস্তে ম্যাচিউর হবেন, এখানে রেস্ক লাগানোর কিছু নাই, স্টেডি সবকিছুই হবে, সময় নিয়ে হবে। আপনার যে বের হয়ে সাথে সাথে আপনার এফসিপিএস পার্ট 1 করে ফেলতে হবে, আপনার ধরেন শেষ হয়েছে মার্চে, আপনার ইন্টার্ন শেষ হয়েছে মার্চে কিংবা এপ্রিলে, আপনি জুলাইতেই আপনার বসতে হবে, এই কাজ করবেন না। আমাদের গ্রামের দিকে আগে একটা ছিল, মানে মামা আমার মামা হলো স্কুলের হেডমাস্টার ছিলেন, তো ওনার কাছে মাঝে মাঝে মানে ওর বাবা মা স্টুডেন্ট নিয়ে আসতো, এসে বলতো যে স্যার এর পরীক্ষায় অনুমতি দিয়ে দেন, এফসি মানে সে এসএসসি তে যেন বসতে পারে। তখন মামা বলতো যে ও তো 30ও পায় না টেস্টে, ওরা কেমনে বসতে দেয়। তখন বলতো যে এবার যায় ভয় কাটায় আসো। তো এইখানে আপনার ভয় কাটানোর কোনো ব্যাপার স্যাপার নাই, এখানে আপনি যত যদি প্রিপারেশন না নিয়ে পরীক্ষা দেন, আপনি তত ডিপ্রেসড হতে থাকবেন। এখানে পরীক্ষা দিতে হবে আপনাকে পাকাপোক্ত হয়ে,
আচ্ছা, এখন এফসিপিএস এর আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করি। কেউ যদি জেনারেল সাবজেক্ট বলতে মেডিসিন, সার্জারি, গাইনি, এইগুলোতে এফসিপিএস পার্ট 1 পাস করে, তাহলে 1 বছরের মধ্যে সে অ্যাপ্লিকেশন দিয়ে সেগুলোর ব্রাঞ্চে চলে যেতে পারবে। যেমন ধরেন মেডিসিনের যে ব্রাঞ্চগুলো আছে, লাইক রেসপিরেটরি মেডিসিন, লাইক কার্ডিওলজি, তারপরে আর কি আছে, রিউমাটোলজি, ঠিক আছে, এরকম যে ব্রাঞ্চগুলো আছে, গ্যাস্ট্রোএন্টারোলজি, তাই না, এই সাবজেক্টগুলো তো আছে। তা আপনি যদি এফসিপিএস পার্ট 1 জেনারেল মেডিসিনে দেন, ইন্টারনাল মেডিসিনে দেন, তাহলে 1 বছরের মধ্যে পাশ করার 1 বছরের মধ্যে জাস্ট আপনি বিসিপিএস এর কাছে একটা যদি অ্যাপ্লিকেশন দেন, তাহলে তারা আপনার এফসিপিএসটা শিফট করে দিতে পারবে। অর্থাৎ আপনি যদিও ইন্টারনাল মেডিসিনে পাশ করেছেন, আপনি অ্যাপ্লিকেশন দিয়ে সেটা কার্ডিওলজি বানায় দিতে পারবেন। অর্থাৎ আপনি পাশ করছেন ইন্টারনাল মেডিসিনে, কিন্তু আপনি চাইলে সেটা এফসিপিএস পার্ট 1 কার্ডিওলজি করতে পারবেন, এফসিপিএস পার্ট 1 গ্যাস্ট্রোএন্টারোলজি করতে পারবেন। ঠিক আছে, তো এইটা হলো সবচেয়ে বেটার। এছাড়া আপনি ইচ্ছা করলে আলাদাভাবেও দিতে পারেন যে না, আমি গ্যাস্ট্রোএন্টারোলজির উপরে এফসিপিএস পার্ট 1 দিব, সেটাও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনি এই চান্সটা পাবেন না। অর্থাৎ গ্যাস্ট্রোএন্টারোলজি যদি আপনি পাস করে ফেলেন এফসিপিএস, সেক্ষেত্রে আপনি আর অন্য কোনো ব্রাঞ্চে শিফট করতে পারবেন না 1 বছরের মধ্যে। কিন্তু এখানে ধরেন আবার কেউ ধরেন সার্জারিতে ধরেন সে এফসিপিএস পার্ট 1 পাস করছে, সে চিন্তা করলো যে আমি হেপাটোবিলিয়ারিতে করব, সাথে সাথে যদি আপনি অ্যাপ্লিকেশন দিয়ে দেন, আপনার এফসিপিএস চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আপনার এফসিপিএস চেঞ্জ হয়ে যাবে। তো এইটা একটা সুবিধা আছে। আর যে সুবিধাগুলো, সেটা হলো এফসিপিএস এ কোনো কোর্স আউট নাই। মানে হলো রেসিডেন্সি অনেক ভালো একটা আপনার প্রিপারেশন, মানে অনেক ভালো একটা জিনিস আমাদের, মানে পোস্ট গ্রাজুয়েশন ব্যবস্থা। কিন্তু এখানে একটা মানে এটা নিয়ে আমরা স্টুডেন্টরা যারা আছি, আমরা ডাক্তাররা যারা আছি, এটা নিয়ে অনেক ভোকাল হয়েছি। এটার একটা সমস্যা হলো কোর্স আউট। অর্থাৎ রেসিডেন্সিতে 2টা পার্ট থাকে, ফেজ এ, ফেজ বি। তো কেউ যদি ফেজ বি, আমি একটু ভুল হতে পারি, আমি মানে একটু গ্লুমি হয়ে গেছি, কেউ যদি ফেজে 3বার, সম্ভবত হ্যাঁ, ফেজে যদি 3বার ফেল করে, কিংবা ফেজ বি যদি 5বার ফেল করে, তাহলে সে কোর্স আউট। অর্থাৎ দেখেন, আপনি 2 বছর পরে ফেজে পরীক্ষা হবে আপনার, তো ফেজে পরীক্ষা যদি আপনি 3বার ফেল করেন, তাহলে আপনি ওই কোর্স থেকে বাতিল হয়ে যাবেন। অর্থাৎ আপনাকে আবার শুরু থেকে রেসিডেন্সি পরীক্ষা দিয়ে পাস করতে হবে, তারপরে আপনি আবার রেসিডেন্সি কোর্সে ঢুকতে পারবেন। ঠিক একইভাবে আপনি ধরেন 5 বছর আপনার হয়ে গেছে, ফেজ বি, ফেজে পাস করছেন, কিন্তু ফেজ বি 3 বছর ট্রেনিং সবকিছু করছেন, পরীক্ষা 5বার পাস করতে পারলেন না, তাহলে আপনি কোর্স আউট। অর্থাৎ আপনি 5 বছর পরে হয়ে গেলেন আবার সিম্পল এমবিবিএস। এমবিবিএস কখনোই সিম্পল না, কিন্তু আমাদের কথায় কথা যেটা বলে আর কি, সিম্পল এমবিবিএস। অর্থাৎ আপনাকে আবার প্রথম থেকে রেসিডেন্সি পরীক্ষা দিতে হবে, তারপরে চান্স পেতে হবে, আবার 5 বছর আপনার শুরু থেকে করতে হবে। হ্যাঁ, পার্ট 2 তে 7 বছর কিংবা সর্বোচ্চ 10 বার, 5 বছর কিংবা 7 বছর কিংবা সর্বোচ্চ 10 বার। তো ওইটা আসলে যে 7 বছরে 10 বার পরীক্ষা দিয়েও পাস করতে পারবে না, অ্যাকচুয়ালি আসলে তার ডেডিকেশনের যথেষ্ট অভাব, এবং আমি বলবো যে আসলে তার পক্ষে আর পাস করা সম্ভব না। ঠিক আছে, এফসিপিএস মানে পরীক্ষা পাস করা যথেষ্ট কঠিন, রেসিডেন্সি পরীক্ষা পাস করা কঠিন। তবে 10 বার অনেক বড় একটা সময়। 7 বছর আপনি পরীক্ষা দিতে পারতেছেন, এটা অনেক বড় একটা সময়। ঠিক আছে, কিন্তু এই যে রেসিডেন্সির এই ব্যাপারটা, যে আপনি একদম টোটাল 5টা বছর কষ্ট করে এখানে 5বার ফেল করলেন, এটা খুব কিন্তু সহজ ফেল করা। আপনারা মনে করতেছেন আমি এত ভালো স্টুডেন্ট, আমি কোনোদিন ফেল করব না। ভাই, ঠেলা আছে, অনেক কঠিন পাস করা। ঠিক আছে, অনেক কঠিন পাস করা। তো যদি আপনি ফেল করে যান, আপনাকে আবার গোড়া থেকে শুরু করতে হবে রেসিডেন্সি পরীক্ষা দিয়ে। যদি এমন হতো না আপনি কোর্সেই থাকবেন, আবার শুরু থেকে শুরু করতে হবে, তা না, আপনার আবার রেসিডেন্সি পরীক্ষা দিতে হবে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক কথা,
যে রেসিডেন্সি, এই যে 5 বছর আপনি করলেন, কষ্ট করলেন, আপনার এখান থেকে কোনো কাউন্ট হবে না, ট্রেনিং কাউন্ট হবে না, নো ট্রেনিং কাউন্ট। তার মানে 5 বছর পরে পুরো আপনি খালি হাতে বের হচ্ছেন। এটা খুবই কষ্টজনক একটা ব্যাপার, এটা খুবই কষ্টজনক একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে এফসিপিএস এর এই দিকটা একটু ভালো, যে আপনার অন্তত ইটা কাউন্ট হবে, আপনার অন্তত কি বলে, আপনার ট্রেনিংটা কাউন্ট হবে, এবং এই ট্রেনিং দেখিয়ে আপনি এমআরসিপি দিতে পারবেন। তারপরে আপনি চাইলে মানে যদি মিডল ইস্টের দিকে কখনো মেডিকেল অফিসার হিসেবে যেতে চান, এই সার্টিফিকেটটা দেখাতে পারবেন। এটার একটা ভ্যালু আছে। এবং আরেকটা ব্যাপার, এটা আমি ক্লিয়ার করি, সেটা হলো এটা কিন্তু অনেক বড়, আমি আজকে এর বাদ দিয়ে আমি আর কি এক্সাম প্রসিডিউরটা নিয়ে কথা বলি বেশি। কেউ যদি একই সাবজেক্টে রেসিডেন্সি করে, এফসিপিএস করে, তাহলে কি হবে দেখেন। এই রেসিডেন্সি ধরেন একজন করলো ইন্টারনাল মেডিসিনের উপরে, সে রেসিডেন্সি পাস করার পরে, অর্থাৎ সে যখন এমডি হয়ে গেল, তখন সেখান থেকে তার 2 বছর কাউন্ট হবে। ঠিক আছে, সেখান থেকে তার 2 বছর কাউন্ট হবে যদি সে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস দেয়। কিন্তু যদি ধরেন এরকম হয় যে রেসিডেন্সি কার্ডিওলজির উপরে দিচ্ছে, সেক্ষেত্রে কোনো কাউন্ট হবে না, সেক্ষেত্রে কোনো ট্রেনিং কাউন্ট হবে না, আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে এফসিপিএস এর ট্রেনিং। ঠিক আছে, আর আরেকটা সুবিধা হলো, এফসিপিএস কেউ যদি পাস করে, পরিপূর্ণ পাস করতে হবে, কিছু শর্ত সাপেক্ষে আপনার রেসিডেন্সি দেওয়ার পরে ডাইরেক্ট ফেজ বিতে ঢুকতে পারবেন। অর্থাৎ ফেজের ট্রেনিংটা আপনার করতে হবে না, ফেজের 2 বছর মৌকুফ হবে, কিছু শর্ত সাপেক্ষে। অর্থাৎ যে এফসিপিএস পার্ট 1 পাস করবে, মানে সম্পূর্ণটা পাস করবে, তারপরে সে যদি রেসিডেন্সি দেয়, তাহলে সে ডিরেক্ট ফেজ বিতে যেতে পারবে, কিছু শর্ত সাপেক্ষে। এর মধ্যে কিছু শর্ত, সেটা সময় মতো আপনারা জানতে পারবেন। এখন আরেকটা কথা বলি, সেটা হলো যে অনেকেরই ধারণা যে ব্রাঞ্চে ভালো নাকি আপনার জেনারেল সাবজেক্ট ভালো। অনেকের ধারণা কি, ধরেন আমি দেখতেছি যে ইদানিং অনেকে এইভাবে কথা বলে, আমার শুনে খুবই হাসি লাগে আর কি, যে জেনারেল সাবজেক্টের রোগী কোথায়, যেমন বলে যে কার্ডিওলজি ভাগ হয়ে গেছে, গ্যাস্ট্রেন্টোলজি ভাগ হয়ে গেছে, এন্ডোক্রাইন ভাগ হয়ে গেছে, তাহলে জেনারেলের রোগী কই? এখন আমি আপনাকে কথা বলে আমার খুবই হাসি লাগে ব্যাপারটা শুনে। একটা অ্যাডিসন ডিজিজের পেশেন্ট কার কাছে প্রথমে যাবে? একটা অ্যাডিসন ডিজিজের যে পেশেন্ট, ও কি নিজে ডায়াগনোসিস করবে যে ওর অ্যাডিসন ডিজিজ, আমি এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যাব? ও কি নিজে ডায়াগনোসিস করবে? কখনোই ডায়াগনোসিস করবে না। একটা থাইরোটক্সিকোসিসের পেশেন্ট, একটা থাইরয়েডের পেশেন্ট, ওর তো জাস্ট কি থাকবে, যে প্যালপিটেশন থাকবে, সোয়েটিং থাকবে, এই সব সমস্যা থাকবে। তো ও কি বুঝতে পারবে যে এটা এন্ডোক্রাইনের সমস্যা, আমার এন্ডোক্রাইনের ডাক্তারের কাছে যেতে হবে? সবার আগে সে কার কাছে যাবে বলেন? সবার আগে সে কার কাছে যাবে?
এই সিমটমস গুলো নিয়ে, কিংবা কুশিং এর যে সিমটমস গুলো আছে, এই সিমটমস নিয়ে পেশেন্ট যদি নিজেই বুঝতে পারে যে আমার এন্ডোক্রাইনের সমস্যা, তাহলে না সে তো নিজেই তাহলে স্পেশালিস্ট হয়ে গেল। তার মানে যে জিনিসই হোক, পেশেন্ট আগে সিমটমস নিয়ে কার কাছে যাবে? ইন্টারনাল মেডিসিনের প্রফেসরদের কাছে যাবে, ইন্টারনাল মেডিসিনের ডক্টরের কাছে যাবে। এবং আপনার কি ধারণা যে ইন্টারনাল মেডিসিনের স্যাররা, যার সব দিক দিয়ে সবকিছু সম্পর্কে নলেজ থাকে, তারা কি ওই পেশেন্ট ছাড়বে? থাইরোটক্সিকোসিসের পেশেন্ট কি সে ছেড়ে দেবে যে না আপনি এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যান? ডায়াবেটিসের পেশেন্ট সে কি প্রথমেই এর কাছে যায়, প্রথমে এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যায়? যায় না। আগে কার কাছে যাবে? আগে যাবে হলো আপনার ইন্টারনাল মেডিসিনের কাছে। ঠিক একইভাবে প্রেশারের যার সমস্যা, তার তো থাকবে মাথা ঘোরে, মাথার টোল পারে, আগে কার কাছে যাবে? ইন্টারনাল মেডিসিনের কাছে যাবে। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে যেমন কি শ্বাসকষ্ট টাসকষ্ট, এগুলো ইন্টারনাল মেডিসিনের কাছে যায়। তবে শ্বাসকাশের ব্যাপারগুলো যেগুলো মানুষ বুঝতে পারে যে আমার মনে হয় সমস্যা হয়েছে, শ্বাসকাশের সমস্যা হয়েছে, আমি রেসপিরেটরি বুকের ডাক্তার দেখাই, এটা ঠিক আছে। আবার বাতের ক্ষেত্রে যদি কথা বলেন, বাতের সমস্যা অনেকে অর্থোপেডিক্স এর কাছে দেখায়, ঠিক আছে। কিন্তু বাকি যে ব্যাপারগুলো আছে সবকিছু আপনার আগে ইন্টারনাল মেডিসিনের স্যারদের কাছে আসে। ঠিক আছে, ইন্টারনাল মেডিসিনের পেশেন্ট কখনোই কমবে না, কোনোদিনও কমবে না। এবং দেখেন, একজন ইন্টারনাল মেডিসিনের কাছে ধরেন প্রতিদিন 2টা করে কার্ডিওলজির পেশেন্ট আসলো, 2টা করে রেসপিরেটরি পেশেন্ট আসলো, 2টা করে রিউমাটোলজির পেশেন্ট আসলো, পালমোনোলজির পেশেন্ট আসলো, এন্ডোক্রাইনের ডায়াবেটিসের 3টা পেশেন্ট আসলো। আর যে লোকটা, মানে আমি কিন্তু আসলে কাউকে ডিমোটিভেটেড করতেছি না, ঠিক আছে, ডিমোরালাইজ করতেছি, আমি আমার পার্সপেক্টিভে বলতেছি, আমার অভিজ্ঞতায় বলতেছি। আর যে মানুষটা শুধু কার্ডিওলজি নিয়ে ডিল করতেছে, তার কাছে শুধু কার্ডিয়াক পেশেন্ট গুলো আসবে। এখন ওই এলাকায় আরো 2জন যদি কার্ডিওলজিস্ট থাকে, তাহলে কাহিনী কি হবে? ওই কার্ডিওলজির পেশেন্ট গুলাই 3 ভাগ হয়ে যাবে, এর মধ্যে একজন থাকবে হলো অনেক প্রকোপশালী। সুতরাং ম্যাক্সিমাম পেশেন্ট তার কাছে চলে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি, ব্রাঞ্চ ভালো, খুবই ভালো, কিন্তু হয় ছক্কা, না হয় একদম ডাক। হয় খুবই ভালো পেশেন্ট পাবেন, না হলে আপনি খুব একটা ভালো পেশেন্ট নাও পেতে পারেন। কারণ আপনার কাছে যদি একজন কার্ডিওলজির পেশেন্ট কি অ্যাজমা ট্রিটমেন্ট দিতে পারে না? অবশ্যই দিতে পারে, কিন্তু ওই যে উনি কার্ডিওলজির পেশেন্ট, ওই জন্য অ্যাজমার পেশেন্ট ওনার কাছে যাবেন না, ওই জন্য ওনার কাছে গ্যাস্ট্রোর পেশেন্ট ওনার কাছে যাবেন। ঠিক আছে, ঠিক একই কারণে ওনার কাছে ডায়াবেটিসের পেশেন্ট যাবেন। তার মানে ইন্টারনাল মেডিসিনের পেশেন্ট কোনোদিনও কমবে না। তো যারা এরকম করে ভাগ ভাগ করে চিন্তা করেন যে এই ভাগ এই ভাগ এই ভাগ, তাহলে ইন্টারনাল মেডিসিনের পেশেন্ট কই, তারা বোকার স্বর্গে আছেন। সার্জারির কথা বলি, আজ পর্যন্ত যে ল্যাব কল গুলো করা দেখছেন, কোলেসিস্টেক্টমি, ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি কারা করছে? আপনারা কাদের দেখছেন বলেন তো? কারা করছে? হেপাটোবিলিয়ারি সার্জন নাকি আপনার জেনারেল সার্জন? জেনারেল সার্জন ছাড়া আমি কোনোদিন হেপাটোবিলিয়ারি সার্জন দিয়ে আমি এই কাজগুলো করতে দেখি নাই। কিন্তু এটা তো হেপাটোবিলিয়ারির কেস, তারপরে পাইলসের অপারেশন, তারপরে আপনার প্রোস্টেটের কেস, এই সব দেখবেন যে জেনারেল সার্জন করে। অ্যাবসেস ট্যাবসেস এগুলো তো আছেই, এগুলো তো আরো আছেই। তার মানে অ্যাটলিস্ট আপনি হয়তো খুব সেই পরিমাণ বড় লোক হবেন কিনা আমি জানি না, কিন্তু অ্যাটলিস্ট আপনি দুধে ভাতে থাকবেন 12 মাস, এইটা আমি বলতে পারি যে জেনারেল সাবজেক্টের এই একটা সুবিধা। কিন্তু যে লোকটা হেপাটোবিলিয়ারি করতেছে, সে হইতে পারে খুব ভালো প্র্যাকটিশনার হতে পারে, ওকে গেইন করে গেলেন। ওই এলাকায় আরেকটা যদি হেপাটোবিলিয়ারি সার্জন আসে, তাহলে কিন্তু টান পড়ে যাবে। তার মানে বেটার, অবশ্যই বেটার হলো, বেটার না, আমার পার্সপেক্টিভে বলতেছে, এটা আবার এটা নিয়ে কোনো ইস্যু তৈরি করার দরকার নেই। মানে যার ইচ্ছা যে জেনারেল সাবজেক্টে আমি কেরিয়ার করব, এটা রাইট ডিসিশন। ঠিক আছে, আপনার পেশেন্ট কোনোদিনও কমবে না। সুতরাং যারা এইভাবে ভাগ ভাগ করে করে চিন্তা করে,
মনে করবেন যে তাদের পার্সপেক্টিভটা ঠিক। তো এটাই হলো মূল কথা ছিল যে আপনি যে সাবজেক্টই চুজ করেন আপনাকে সেটার জন্য এন্ডেভার দিতে হবে। তো এখন মেডিসিনে আসলে কথা ছিল মেডিসিন নিয়ে কথা বলবো, কিন্তু আসলে কেরিয়ার নিয়ে এত বেশি কথা বললাম আপনাদের যে আসলে মেডিসিন নিয়ে কথা বলার সুযোগ তেমন পাইনি। মেডিসিন নিয়ে এক কথায় বলি, যারা মেডিসিনে এফসিপিএস পার্ট 1 দিতে চান, যেহেতু আপনারা সবাই এখনো স্টুডেন্ট, তো স্টুডেন্টদের জন্য আমার একটা কথা বলা থাকবে যে মেডিসিনের অন্য কোনো সাবজেক্ট না, মেডিসিনের এফসিপিএস পার্ট 1 যদি আপনাকে পাস করতে হবে তাহলে মাস্ট আপনাকে ডেভিডসন পড়তেই হবে। এবং ডেভিডসন থেকে আশি থেকে 85% কোশ্চেন এফসিপিএস পার্ট 1 এ আসে। 80 থেকে 85%। তার মানে যে ডেভিডসন ভালো করে পড়বে সেই পাস করবে এফসিপিএস পার্ট 1। এবং এই ক্ষেত্রে আপনারা এখন মানে এই অবস্থায় যারা ফাইনাল ইয়ার আছেন তারা কি করতে পারেন, আপনারা অবসর সময় ডেভিডসনের বক্স গুলো দেখতে পারেন, ডেভিডসনের ফিগার গুলো দেখতে পারেন। ডেভিডসনের বক্স এবং ফিগার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। ঠিক আছে, বিশেষ করে আপনারা এখন কি করবেন যে কার্ডিওলজি পড়তেছেন, ঠিক আছে, কার্ডিওলজির বক্স গুলো একটু দেখি, কার্ডিওলজির ফিগার গুলো একটু দেখি, এবং ভেতরে যে টপিকসটাই পড়বেন বুঝে পড়তে হবে। না বুঝে পড়লে ওই আলটিমেটলি মুখস্থ করে খুব একটা সামনের দিকে আগানো সম্ভব হয় না। ভাই এফসিপিএস এমডি শেখার সুযোগ কোনটায় বেশি? এগুলো আসলে কন্ট্রোভার্সিয়াল। তো যেটাই করেন আমি বলবো যে এই যে বিসিএস দিলে যে জিনিসটা হয়, সার্জারিতে যারা কেরিয়ার করবেন তাদের জন্য বিসিএস মাস্ট। ঠিক আছে, আপনি প্রাইভেট কোনো জায়গায় যদি ডিউটি করে সার্জারি হাত পাকা করতে চান, আপনাকে কখনো ছুরি ধরতে দেবে না। ঠিক আছে, আর এফসিপিএস সার্জারির জন্য আপনাকে অ্যানাটমিটা খুব ভালো মতো পড়তে হবে। অ্যানাটমি বিশেষ করে দত্ত স্যারের বই খুব ভালো মতো পড়তে হবে, এবং পাশাপাশি বেলিয়ান ব্লাভ করতে পারেন। সার্জারির জন্য আপনাকে পড়তে হবে হলো মেনলি অ্যানাটমি। অ্যানাটমি খুব ভালো মতো পড়তে হবে, নেটার ইউজ করে পড়বেন। ফিজিওলজিটা পড়তে হবে, তার সাথে মাইক্রোবায়োলজিটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো শেখার সুযোগ বলতে যদি আপনি যে বিশেষ করে যারা সিএ রেজিস্টার থাকে, সিএ রেজিস্টার গুলো আপনার ম্যাক্সিমাম হলো আপনার এফসিপিএস এর কোর্স থেকে থাকে। সিএ রেজিস্টার এরাই আর কি আপনার সবকিছু চালায়, বিশেষ করে সার্জারির কথা বলতেছি। মিল্টন স্যার, থ্যাংকস এ লট স্যার। তো এই জন্য আমি বলবো যদি সার্জারি করতে চান তাহলে বেটার হয় হলো আপনার গভর্নমেন্ট জবটা চুজ করা, এবং শেখার চান্স সবচেয়ে বেশি যারা সিএ রেজিস্টার থাকে গভর্নমেন্ট মেডিকেলে, তাদের জন্য এটা সবচেয়ে ভালো একটা অপরচুনিটি। ঠিক আছে, তারাই সিএ রেজিস্টার থাকে এবং এখানে একটা ডোমিনেশনের ব্যাপার স্যাপার চলে আসে। আমরা মনুষ্য জাতি, আমাদের মধ্যে এইগুলো থাকে, ডোমিনেশনের ব্যাপার স্যাপার থাকে। সুতরাং যারা সরকারি জবটা করে তাদের মধ্যে সিএ রেজিস্টার, তো তাদের মধ্যে এই ডোমিনেশনটা থাকে যে একটা অ্যাবডোমিনাল কেস আসলো, আমি এটা ওপেন করব। ঠিক আছে, তো সেখানে আসলে রেসিডেন্টদের আপার হ্যান্ড নেওয়া বেশ কঠিন হয়ে পড়ে সেই জায়গায়। তা আমি বলবো যে এই ক্ষেত্রে সার্জারি এবং মেডিসিন যাই বলেন, যদি আপনি সিএ রেজিস্টার হতে পারেন এটা বেটার। এর জন্য আপনাকে সরকারি জবে যেতেই হবে। ভাইয়া রেসিডেন্সি কমপ্লিট করলে ডিরেক্ট পার্ট 2 তে যাওয়া যাবে পার্ট 1 এক্সাম ছাড়াই? তবে যে এই স্পেশালিটি রেসিডেন্সি করবে সেটা এফসিপিএস করতে হবে নাকি? না, এরকম কোনো কথা নেই। রেসিডেন্সি কমপ্লিট করলে ডিরেক্ট পার্ট 2 তে কখনোই আপনি যেতে পারবেন না, আপনাকে পার্ট 1 পাস করতেই হবে। ভাইয়া এফসিপিএস মেডিসিনের বেসিক সাবজেক্টগুলো কিভাবে পড়বো? এফসিপিএস পার্ট 1 এ আমি যে কথা বলছি 80 থেকে 85% ই
প্রশ্ন আপনার চলে আসছে হলো ডেভিডসন থেকে। সুতরাং আপনার মেইন টার্গেট হওয়া উচিত হলো এইটা, এবং আপনার কখনোই চিন্তা করা উচিত না যে ডেভিডসন একটা ছোট বই। ডেভিডসন অনেক বড় বই এবং এখানে বোঝার অনেক কিছু আছে। এবং সবচেয়ে বড় কথা হলো ডেভিডসনের প্রথমেই বেসিক অনেক কিছু আলোচনা থাকে, এখান থেকেও বেসিক পোর্শনটা চলে আসে। সুতরাং মেইন টার্গেট করবেন আপনি এখন ডেভিডসনটা পড়া। আর এছাড়া আপনি যদি বেসিকের কথা বলছি, এক্ষেত্রে আপনি ফলো করতে পারেন হলো ভীষণ গাইডটা পড়তে পারেন ফিজিওলজির জন্য, বেটার এটা। জ্ঞানন অনেকেই সহ্য করতে পারে না, মানে আসলে বিগ হাউস মার্কা একটা বই আর কি, অনেকে আসলে কনফিউজড হয়ে যায় এবং অনেক হেল্পলেস হয়ে যায়। এবং লেন্স মাইক্রোবায়োলজি। তার মানে আপনাকে এখানে আমি একটা জিনিস বলবো যে প্যাথোলজি আপনাকে আলাদা করে পড়তে হবে না। এফসিপিএস পার্ট 1-এ প্যাথোলজি থেকে খুবই কম কোশ্চেন আসে, যেগুলো আসে সেগুলো আপনার ডেভিডসনের মধ্যে আছে। প্যাথোলজি আলাদা করে পড়ার কোনো দরকার নেই। জেনারেল প্যাথোলজি, থ্রম্বোসিস ওই চ্যাপ্টারটা একটু পড়তে পারেন, এছাড়া আর নিওপ্লাসিয়ার চ্যাপ্টারটা একটু পড়তে পারেন, এছাড়া আপনাকে কিছু পড়তে হবে না। এসসিপিএস এ এসবিএ রিলেটেড কিভাবে ভালো করে পড়া যায় বুঝে পড়তে হবে। এখানেই হলো রেসিডেন্সি আর এফসিপিএস এর সাথে এই একটাই ডিফারেন্স, রেসিডেন্সিতে অনেক পড়তে হয় কিন্তু প্রিভিয়াস ব্যাচ থেকে 40% 30% কোশ্চেন চলে আসে। এফসিপিএস এরকম কোনো ব্যাপার নাই এবং এখানে সিঙ্গেল বেস্ট আছে, রেসিডেন্সিতে কিন্তু সিঙ্গেল বেস্ট নাই। সুতরাং আপনাকে অ্যানালাইটিক পড়ার অভ্যাস করতে হবে। হুড়হাড় মুখস্থ করে গেলাম সেইভাবে পড়লে আপনারা হয়তো কোপ আপ করতে পারবেন না। ঠিক আছে, তো আর কারো কোনো কি প্রশ্ন আছে? না হলে আমি আর দীর্ঘায়িত না করি। তারপরেও মানে আমি এখনো আমার ধরেন 2টা ডেভিডসন ব্যাচ চলতেছে এফসিপিএস পার্ট 1 এর জন্য, এবং টোটাল 350টা স্টুডেন্ট এখন আপনার অনলাইনে করতেছে, কোর্সটা করতেছে। অগাস্টের থেকে হয়তো আরেকটা আমি শুরু করতে পারবো, এটাই লাস্ট ব্যাচ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আরেকটা জিনিস বলবো, শোনেন, যারা প্রফেশনকে লাভ করেন, যারা প্রফেশনকে লাভ করেন তারা মানে কখনোই মানে হবে না, কখনোই ডিপ্রেসড হবে না। হ্যাঁ, আমরা একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আছি, তবে আমরা কিন্তু উন্নতি করেছি, একদম যে আগের মতো অবস্থা, ঠিক আছে, সেই অবস্থা কিন্তু এখন আর নেই। যেমন আগে কিন্তু আমাদের এফসিপিএস এ কোনো দিত না, স্যালারি দিত না, ভাতাটা দিত না 20,000 টাকা করে, এইটা কিন্তু আমরা পাইছি। ঠিক আছে, আস্তে আস্তে যে আগে কত মানুষজন মাইর খাইতো, কত ডক্টর মাইর খাইতো, কোনো কেউ কিছু জানতোই না, মাইর খাইতো, ওখানেই ব্যাপার শেষ। এখন এফডিএস স্যার আছে আমাদের, এফডিএস এর মিল্টন স্যার আছেন, তারপর আরো প্রমুখ ব্যক্তিবর্গ আছেন, ওনারা বেশ এই ব্যাপার নিয়ে অনেক ভোকাল। তো এখন এবং আমরা তরুণ যে সমাজ, আমরা অনেক বেশি ভোকাল। আমার মনে হয় সিচুয়েশন চেঞ্জ হবে, আমার মনে হয় সিচুয়েশন চেঞ্জ হবে, তবে আপনার আমাদের ইন্টিগ্রিটি আরো একটু বাড়াতে হবে। ঠিক আছে, একজন ভালো ডাক্তারকে তার এলাকার সমস্ত মানুষ চেনে। আমি আর আপনি তো অ্যাঞ্জেল না, আমরা তো ফেরেস্তা না, আমাদের গালিগালাজ করবে, আমাদের প্রশংসাও করবে, কিন্তু সবাই সময় হলে আপনার কাছে যাবে। আর একটা কথা বলি, হ্যাঁ, আপনার হাতে পিস্তল নেই, আপনার হাতে ছড়ি নেই, কিন্তু আপনার কাজিনদের মধ্যে, আপনার চাচাতো, মামাতো, খালাতো ভাই বোনদের মধ্যে সবচেয়ে বেশি দাম আপনার। আপনি এটা একটু পরীক্ষা করে দেখেন। আমি ফিল করি আমার যারা কাজিন আছে, অনেক বড় বড় জায়গায় আছে কাজিন, ধরেন এক একজন লেকচারার, ইউনিভার্সিটির লেকচারার, এইটা ওইটা, কিন্তু ওর কিন্তু আমাকে ফোন দিতে হয় যে আমার মায়ের এই অবস্থা কি করব, আমার নানির এই অবস্থা কি করব, ওর বাবাই আমার কাছে ফোন দেয়। তারপরে অন্য যে কাজিনের বাবা মারা আছে তারা কিন্তু সবাই আমাকে ফোন দেয়। মানে কাজিনদের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি কিন্তু আমার। হ্যাঁ, তারা একটা কারণে ফোন দিচ্ছে, চিকিৎসার কারণে, কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি কিন্তু ডাক্তারের। ঠিক আছে, বুঝতে পারছেন? তো কখনোই ডিপ্রেসড হবেন না, আমরা ছোট জীবনে সবকিছু এক সাথে পাই না, যে শুধু আপনাকে জেনারেলেই যেতে হবে, না হলে দিন যাবে না, এরকম আসলে ব্যাড ডিসিশন। আপনার যদি প্যাশন থাকে যে না আমি আপনি জেনারেলে যাব, আপনি ওটার জন্য কম্পিট করতে পারেন। তবে একটা কথা বলি, জেনারেলে যেতে চাইলেই যে জেনারেলে যাওয়া যায় ব্যাপারটা কিন্তু এতটা সহজ না, ওটাও অনেক বেশি পরিশ্রমের।
4 লাখ স্টুডেন্টের মধ্যে আপনার প্রথম 500-600 জনের মধ্যে থাকতে পারা, ব্যাপারটা এইটা না যে আমি বললাম আমি চলে যাব, এজন্য আমি চলে যাচ্ছি। বুয়েট থেকে 70 জন চান্স পাইছে জেনারেলে, মেডিকেল থেকে 30 থেকে 35 জন চান্স পাইছে। আমরা প্রতি বছর বের হচ্ছি কতজন? 10,000-এর উপরে বের হচ্ছি। তার মানে সবাই যদি জেনারেলে দেন তারপরে চান্স পাবে কতজন? হাইয়েস্ট 50 থেকে 60 জন। এর বেশি কখনোই জেনারেলে চান্স পাওয়া সম্ভব না। এখন আপনি দেখেন, আপনি আপনার মূল্যবান সময় এবং টাইম ওইটার পিছনে ইনভেস্ট করবেন, নাকি আপনি যে জিনিসটাকে পছন্দ করেন, মানুষের কথায় বায়াস না হয়ে সেই জায়গায় ইনভেস্ট করবেন। এটা সম্পূর্ণ আপনার নিজের উপর। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। এফডিএসআর স্টুডেন্ট উইংস এর সাথে থাকবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন। আপনাদের জন্য, সবার জন্য অনেক দোয়া। আল্লাহ হাফেজ।